একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন। পুলিশকে মারা যদি বীরত্ব গাথা হয় এবং সেই বীরত্ব যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? আওয়ামী লীগের লোকজন পড়াইতেছে এগুলো। আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, ওনাকে বেজ্জতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে। তারপরেও তারা যতটুকু করতে না পারছে তার 10 গুণ বেজ্জতি ডক্টর ইউনূস নিজেকে নিজে করতেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ। আপনারা জানেন আমরা নিয়মিতভাবে সমসাময়িক বিষয়ে মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে আলাপ করে থাকি। মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে উপস্থিত থাকার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ মানে ভয়ঙ্করভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং গতকালকে হঠাৎ করে মানে গভীর রাতে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটি প্রেস ব্রিফিংও করেছেন এবং সেখানে উনি বলেছেন যে আজকের থেকে উনি কঠোর অবস্থানে যাচ্ছেন। এই বিষয়ে আসলে আপনার মতামত আমরা একটু জানতে চাচ্ছি। দেখেন, এখানে প্রথমত কথা হলো কি, আপনারাও তো অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা হয়ে গেছে, আমারও তো হয়েছে। আমি আমার জীবনে কখনো শুনি নাই যে রাত 3টার সময় কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে নেই, দেখিও নাই, এই প্রথম দেখলাম। এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন, ডেকে উনি সেখানে কী কী কথা বলেছেন? বটম লাইন যেটা, যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনারা দেখবেন না, এই কথাগুলো অর্থ বহন করে? অর্থ বহন করে না এই কারণে, যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, হাইপোথেটিক্যালি, যেটা নাকি ইম্পসিবল, যেটা উনি পারবেন না, ধরে নিলাম উনি কোনো মানে জাদু বলে আজকে করবেন, ওরকম কোনো কিছু হবে না, ধরলাম। তখন আমার প্রশ্ন হবে, তাহলে গতকালকে হতে দিলেন কেন? আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না? আগের দিনগুলো ধরে কেন? এই প্রশ্ন উনি কী জবাব দেবেন? তাহলে কোনো আগের দিনগুলি বেতন নেবেন না কেন রে ভাই? এগুলো জানেন ছেলে মানুষের মতো, ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেতন নিয়ে আসে, তখন ছেলে বলে না 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 আমাকে মারিও না, আগামী পরীক্ষা থেকে আমি খুব ভালো করবো, আজকের থেকে আমি ঠিক হয়ে যাবো। এগুলো ওরকম, আজকের থেকে আমি ঠিক হয়ে যাবো। এগুলো খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের এগুলো এখনো প্রমাণ দিতে পারেন নাই। এত মাস হয়ে গেল যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করে, সেটা হয় নাই। এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, কিন্তু উনি বললেন কি কি কথা, সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না। যে আওয়ামী লীগের লোকজন পড়াইতেছে এগুলো, তো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবাই তো আওয়ামী লীগের, তো এখন ওরা কি জেলখানা থেকে করাইতেছে কাজগুলো? এই ডেভিল হান্ট শুরু করার আগে থেকে ঝামেলা করতেছেন, যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে। আপনারা তো এখনো ওই ক্রস ফায়ারও করতেছেন, বন্দুক যুদ্ধ হচ্ছে না, পুরা যাচ্ছে তো একই। তাহলে পার্থক্যটা কিরে ভাই? আমরা নতুন কি পাইলাম? আবার ওই একই অজুহাত দিচ্ছেন। আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেছেন। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যতটুকু শুনেছি, এই ভদ্রলোক ডিসঅনেস্ট না, আমি যতটুকু শুনেছি আর কি। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি ওনার মন্ত্রণালয় যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না? ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিপি কেন নিয়োগ করা হয়েছে? ওনার কাজে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিপি আনা হয়েছে এখানে, হয়েছে না? তাহলে সে লোক তাকে কি হেল্প করতেছে? উনি নয় পুলিশের ওখানে ছিলেন না, ওই ভদ্রলোক আইজিপি ছিলেন, তো উনি কি হেল্প করতেছেন? উনি কেন থাকেন না এই সমস্ত? ওনাকে তো কোথাও দেখা যায় না। ওনার কাজটা কি? নাকি উনি মূল দায়িত্বে যেতে চান? এই সমস্ত কথা আমি বললাম এই কারণে, দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায়, কোনটা সত্য? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো, যখন ভালো না থাকে তখন এরকম হবে মানুষ নানা ধরনের কথা বলে। কেউ কেউ বলে যে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে, বিএনপি লাইন নাকি জামাতের লাইন, বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে, জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য, এই সমস্ত হতে পারে। এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই। তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হবে? এবং এত খারাপ তো হচ্ছে। কালকেও তো রাতে ছিনতাই করা হলো, গুলি করা হলো, কোপ দেওয়া হলো, তারপরে সব নিয়ে যাওয়া হলো, এটা তো আমরা ভিডিও দেখলাম কালকে রাতে। তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না। এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো, তাহলে এদেরকে কেউ আনতো না তো। তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকে করবেন, জাস্টিফাই করবেন? আমি জানি না। আমি জানি না যে আপনি আসিফটাকে আপনি আমাকে দেখালেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন, যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে, একটা বিধ্বস্ত দেশ, এটাকে ঠিক করতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল। তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন, তার মানে কি? তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন। তাহলে এই কাজ তখনও কোনো দোষ ছিল না, ওটা তো আরও বিধ্বস্ত ছিল।
তাই না ব্যাপারটা? তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই, ওনাদেরও বলার কিছু নাই। ওনাদেরও এখন আত্মমুখ রক্ষার জন্য বারবার ওই 71-72 যেতে হচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নেই, এটা ওনারা দাবি আপনি করছেন। আমাকে এ পর্যন্ত সারা দুনিয়ার ইতিহাস ঘাইটা একজন মন্ত্রীকে দেখাতে পারবেন যে বলছে এই কাজ আমার আন্তরিকতার অভাব ছিল? একজন দেখাতে পারবেন? সে বলবে যে এই যে আমার ব্যর্থতা, এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে। কেউ বলে যে সবচেয়ে ব্যর্থ হয়, সেও বলে আমি আপ্রাণ চেষ্টা করতেছি। এটা তো লেম এক্সকিউজ একটা। এই যে পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল, তাদেরকে সুসংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে, তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনো সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার? এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফেরত পায় না, এই কথাটা সত্য। কিন্তু তারপরে আমার এরপরের যে ইমিডিয়েট যে ফলোইং কোশ্চেন, সেটা হলো পুলিশ বিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন? কি কি চেষ্টা আপনি করেছেন? আপনি কোনো চেষ্টা করেছেন? চেষ্টা তো করেন নাই। একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু ওইটা পরে হালে পানি পায় না, হয়তো নতুন একজনকে আনছেন। তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন? অথচ ফেরানো যেত। আপনি প্রথমেই করছেন কি, আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন। দিচ্ছেন তো ইন্ডেমনিটি, ওটা দেওয়ার ফলে লাভ কি হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি না আমে গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে, নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কি হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাবো, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশনে চলে পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দেবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি সব বাদ দিয়ে দেবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন? শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল। আমি বলি না যে বাদ দিতে হবে না, অবশ্যই। আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না, পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই। আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল, বোঝাই যায়। প্রত্যেকটা আমি বলেছি, আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তাদের কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে কোনো হবে না। আর পুলিশের উপর, পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে, যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিটি দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না। এটা বলে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বলতে দেখলাম, বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি, এবং আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং তাহলে ওটা না পড়লে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না। উনি এটা বলতেছেন। তো এইটা তো হয়, এবং সেই বৃহত্তর যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ্ট লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে? মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে, আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি, কিন্তু এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন। সেখানেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে। সেইখানে সরকার এরকম একটা যেই ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইন শৃঙ্খলার, এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো বা জাতীয় নির্বাচন? মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। আচ্ছা, আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। ওর বিএনপি চায় না। বিএনপির এক নেতা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায়, সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সে জীবনই দিয়ে দেবে। তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করবেন। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু
দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষীয় হলো কেন? একটা মাত্র কারণ, যে পলিটিক্যাল পার্টিগুলো বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশই নেয়নি।